10 টাকা দামের গুঁড়া দুধ দিয়ে আজকে তৈরি করব মিষ্টির রাজ্যের সবচেয়ে মজাদার দুইটি মিষ্টির রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি দুইটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর কাজে আসবে। আজকে মাত্র 10 টাকার একটি গুঁড়া দুধের প্যাকেট আর 1 কাপ আটা দিয়ে তৈরি করব এই ভীষণ মজাদার গোলাপ জামুনের রেসিপিটা। এই রেসিপিটা কাউকে খাওয়ালে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা মাত্র একটা 10 টাকা দামের গুঁড়া দুধ আর আটা দিয়ে তৈরি। এটা এতটাই মজাদার হবে আর অনেক বেশি সফট হবে আর ভিতরে রসগুলো একদম টইটুম্বুরে ভরা থাকবে। এটা দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু আরও বেশি মজা হবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি কাজে আসবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করছি গোলাপ জামুন। তো প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটা বা ময়দা যে কোনোটাই নিতে পারেন। তারপর আমি এখানে গুঁড়া দুধের প্যাকেটটা ঢেলে দিলাম আর নিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো সুজি। এই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সুজিটা দেওয়া ট্রাই করবেন, এতে করে মিষ্টিগুলো কিন্তু খুবই সফট হবে। তারপর আমি এখানে বেকিং সোডা নিয়ে নিয়েছি। বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো আমি এখানে বেকিং সোডা 1 চিমটি পরিমাণের মতো নিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিমাণটা। আমি এখন সোডাটাকে হাতে নিয়ে নিলাম আর চিমটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম 1 কাপের জন্য এরকম 1 চিমটি করে সোডা নিয়ে নেবেন। আর যদি বেকিং পাউডার দেন সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি লাগবে। তারপর আমি এগুলাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচের মতো রান্না সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ঘিও ব্যবহার করতে পারেন। ঘি দিলেও কিন্তু এই মিষ্টির সেন্টটা অনেক বেশি ভালো আসবে, খেতেও বেশি মজা লাগবে। তো তেলটাকে আমি খুব ভালোভাবে এই আটার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। পানিটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিতে হবে। একবারে বেশি পানি দিলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। সেজন্য আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, ডোটা কিন্তু একটু চিটচিটে থাকবে, মানে হাতে লেগে লেগে আসবে, এরকম একটা ডো তৈরি করতে হবে। ডোটা কিন্তু বেশি শক্ত তৈরি করা যাবে না। এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু এরকম করে লেগে লেগে আসছে। সেম এভাবে করে একটা ডো তৈরি করে আমি ঢেকে দিয়ে রেখে দিব। কমপক্ষে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তারপর আমি একটা পাতিল নিয়ে নিলাম আর এই পাতিলে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবার 1 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ ভরে ভরে পানি দিয়েছি। যেই কাপে আমি চিনি দিয়েছি সেই কাপে ভরে 1 কাপ পানি দিয়ে আরও অল্প একটু পানি দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে দিতে হবে। এতে করে মিষ্টির সেন্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। অবশ্যই এলাচটা দেওয়া ট্রাই করবেন। তারপর চুলায় আমি শিরাটা বসিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে শিরাটাকে তৈরি করে নিব। শিরাটা কিন্তু 1 তার বা 2 তার হবে না, এটা কিন্তু পাতলা একটা শিরা তৈরি করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, সেম এভাবে করে একটা শিরা তৈরি করে নেবেন। যখন চিনিটা ভালো করে গলে একটা ভালো করে বলক চলে আসবে, তখনই কিন্তু চুলার আঁচটা অফ করে দিতে হবে। শিরাটা যদি ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলোর ভিতরে শিরাটা ভালোভাবে প্রবেশ করবে না। সেজন্য অবশ্যই শিরাটাকে পাতলা করে তৈরি করে নিতে হবে। এবার 10 মিনিট পর আমার ডোটা দেখেন একদমই কিন্তু সেট হয়ে গিয়েছে আর ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে। এই পর্যায়ে ডোটাকে আমি আবারও 2-3 মিনিটের মতো ভালো করে মথে নিয়েছি। তারপর হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে এবার ছোট ছোট এরকম করে ডো নিয়ে আমি হাতের সাহায্যে ছোট ছোট বল আকৃতির করে নিব। আপনারা চাইলে এটাকে একটু লম্বা শেপও করতে পারেন, তবে আমি এই মিষ্টিগুলোকে একদম গোল গোল করে শেপ করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে করেই করে নিতে হবে। হাতে একটু তেল লাগিয়ে নিলে সেক্ষেত্রে কিন্তু হাতে আর এই ডোটা লেগে আসবে না আর মিষ্টির প্রত্যেকটা শেপ অনেক বেশি সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন, এভাবে করে আমি প্রত্যেকটা মিষ্টি সুন্দর করে তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা সাইজ একই সমান রাখার চেষ্টা করেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু চুলায় ভাজতে চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে মিডিয়াম আঁচে একটু গরম করে নিয়েছি।
যখন দেখবেন মিষ্টিগুলো দেওয়ার পরে সাইড থেকে এরকম করে বাবলস উঠছে, তখন বুঝতে হবে যে মিষ্টিগুলো একদম পারফেক্ট টাইমে দেওয়া হয়েছে। তেলটা মিষ্টি ভাজার জন্য একদম পারফেক্টভাবে গরম হয়েছে। এবার আমি সবগুলো মিষ্টি একেবারে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে একটু যখন হয়ে আসবে 30 সেকেন্ড পর আমি চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিব। এতে করে মিষ্টির প্রত্যেকটা সাইড কিন্তু একইভাবে ভাজা হবে, এক পাশ থেকে পুড়ে যাবে না, আবার অন্য পাশে একদম সাদা থাকবে না। তো এভাবে করে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে মিষ্টিগুলো একদম ডাবল হয়ে গিয়েছে ফুলে। এই যে দেখতেই পাচ্ছেন, একদম কিন্তু মিষ্টিগুলো ডাবল হয়ে যাবে, দেখা যাবে। যখন মিষ্টিগুলো এরকম হালকা একটা ব্রাউন কালার চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দেওয়ার পরে একদম সুন্দর একটা কালো জামের মিষ্টি একটু কালো কালো করে ভেজে নিতে হবে। প্রথমেই বাড়িয়ে দিলে কিন্তু ভিতর থেকে ভালোভাবে হবে না, সেজন্য মিষ্টিগুলো যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন মিষ্টির আঁচটা বাড়িয়ে দিবেন আর হালকা একটু কালো কালো করে নেবেন। যেহেতু কালো জাম মিষ্টি, অবশ্যই একটু কালো কালো করে নিলে মিষ্টিগুলো দেখতেও সুন্দর লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু সবগুলো মিষ্টি এইভাবে করে নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি গরম আছে। এই গরম থাকা অবস্থায় কিন্তু শিরাতে দেওয়া যাবে না, সেজন্য এগুলাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আর শিরাটাও কিন্তু এদিকে একটু ঠান্ডা হয়ে গিয়েছে, সেজন্য শিরাটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার শিরাটাকেও আমি একটা বলক নিয়ে আসব। শিরাটা বলক চলে আসলে মিষ্টিগুলো এই পর্যায়ে দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো তখনই দিতে হবে যখন হাত দিয়ে এভাবে চাপ দিয়ে ধরলে বোঝা যাবে যে মিষ্টিগুলো ঠান্ডা হয়েছে একটু, মানে হাতে সহ্য করা যাচ্ছে মিষ্টির তাপটা। সেই পর্যায়ে মিষ্টিগুলো এই শিরাতে দিয়ে দিতে হবে। দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে একটু রান্না করব। এতে করে মিষ্টিগুলোর ভিতরে খুব সুন্দর করে শিরাটা প্রবেশ করবে আর মিষ্টিগুলো খুব সফট হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি 1 থেকে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে রান্না করেছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এতে করে প্রত্যেকটা মিষ্টির ভিতরে শিরাটা খুব ভালোভাবে প্রবেশ করবে আর মিষ্টিগুলো ফুলে একদম দ্বিগুণ থেকে 3 গুণ হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কত সুন্দর করে এবার কত ডাবল হয়ে গিয়েছে। এবার সবগুলো মিষ্টি আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আমার ক্যামেরাটা তত বেশি ভালো না, সেই জন্য মিষ্টির কালারটা কিন্তু তত বেশি সুন্দর আসতেছে না। বাস্তবে কিন্তু এটার কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছে আর খাইতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। তো আশা করছি বাসায় আপনারা একবার হলে এভাবে করে ট্রাই করবেন আর কেউ বুঝতেই পারবে না যে এটা দুধ ছাড়া একদমই অল্প একটু 10 টাকার দামে দুধ দিয়ে এটা তৈরি করা হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর আর খুব সফট আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সফট আর ভিতরে কতটা রসালো হয়েছে। আশা করছি আপনারা আমি এভাবে করে ধরাতেই বুঝতে পারছেন। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। মিষ্টির রাজ্যের একদম সহজ এবং মজাদার মিষ্টি হচ্ছে কাঁচাগোল্লা। এই কাঁচাগোল্লাটা তৈরি হয়ে যায় যেমন তাড়াতাড়ি, খেতেও কিন্তু অনেক বেশি মজা। আর আজকে আমি এই কাঁচাগোল্লাটা তৈরি করব শুধুমাত্র ফেটে যাওয়া দুধ দিয়ে। ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে যে এত মজার কাঁচাগোল্লা রেসিপি তৈরি হয়, এটা এই ভিডিও না দেখলে কখনোই বুঝতে পারবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের আমার ফেটে যাওয়া দুধ থেকে এখানে ছানাটা তৈরি হয়েছে। এখানে 1 কেজি দুধের ছানা আছে। তো আমার দুধটা যেদিন ফেটে গিয়েছিল সেই দিন কিন্তু আমি এই মিষ্টিটা তৈরি করছি আর 1 সপ্তাহ পরে। আর এই ছানাটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। 1 সপ্তাহ পর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে নিয়েছি। তারপর এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে মসৃণ করে নিচ্ছি। ছানাটাকে এভাবে সুন্দর করে মসৃণ করে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে এভাবে করে ডলে ডলে একদম ভালো করে মসৃণ করতে হবে। তারপর এই মসৃণ করা ছানাটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব।
যেহেতু এটা ডিপ ফ্রিজে রাখা হয়েছিল সেজন্য কিন্তু খুব ভালোভাবে এটা মসৃণ হবে না। এই যে দেখতেই পাচ্ছেন এরকম একটু দানা দানা থাকবে। তারপর আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিব। এক ভাগ আমি উপরে তুলে রেখে দিব একটা প্লেটে, আর অন্য ভাগটাতে আমি কিছু উপকরণ মিশাবো। এখানে আমি দিয়ে দিব হচ্ছে চিনি, আর আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়া অথবা জয়িত্রীর গুঁড়া দিতে পারেন। এতে করে এই মিষ্টির ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। আমার হাতের কাছে এলাচের গুঁড়া বা জয়িত্রীর গুঁড়া ছিল না, সেজন্য আমি স্কিপ করছি। তো এখানে আমি 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। যে যেমন চিনি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। কাঁচাগোল্লাতে কিন্তু মিষ্টির পরিমাণটা কমই থাকে, সেজন্য এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এবার চিনিটাকে ছানার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আমি এক সাইডে রেখে দিব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আপনারা এই কাজটা ফ্রাই প্যানে করবেন, এতে করে খুব সহজে ফ্রাই প্যানের গা থেকে উঠে আসবে। আর আমি এখানে কড়াই বসিয়েছি। কড়াইতে বসানোর পরে এভাবে করে হালকা হাতে নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে যখন এক পর্যায়ে দেখা যাবে চিনি থেকে যে পানিটা উঠেছে, পানিটা একদম টেনে এসেছে আর ছানাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে, কড়াইয়ের গা থেকে সুন্দর করে উঠে আসছে, মানে যে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করছি সেটার গায়ে একদম লেগে আসছে, তখনই বুঝতে হবে যে এই ছানাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার স্প্যাচুলার গায়ে কিন্তু সুন্দর করে উঠে আসছে। এবার আমি এটাকে এই পর্যায়ে নামিয়ে নিব, নামিয়ে একটু ঠান্ডা করে নিব। আর এই রান্না করার ফুল প্রসেসটাতেই কিন্তু চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে, লোতে রেখে রান্নাটা করে নিতে হবে। কিছুক্ষণ পর যখন ছানাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু লেগে আসছে না, তো এক পাশে কাঁচা ছানাটা নিয়েছি আর অন্য পাশে রান্না করা ছানাটা নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে একটু পাউডার দুধ ব্যবহার করব। এই পর্যায়ে এখানে একটু পাউডার দুধ ব্যবহার করলে কাঁচাগোল্লাটার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আর এছাড়াও যদি আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্ক থাকে, সেইটা কিন্তু আপনি যখন ছানাটাকে রান্না করবেন তখন 2-3 চামচ দিয়ে দিবেন। এতে করে ছানাটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে, মানে ছানার মিষ্টিটা। তো এখন আমি 10 টাকা দামের একটা গরু দুধের প্যাকেট ঢেলে দিলাম, আর এখানে কাঁচা ছানা আর রান্না করা ছানাটাকে গরু দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ডোটা তৈরি করব। ব্যাস, এবার কাঁচাগোল্লা তৈরি করার জন্য যে ডোটা আমাদের প্রয়োজন সেই ডোটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার যেটা করতে হবে, হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেবেন। ঘি লাগিয়ে একটু একটু করে ডো নিয়ে সুন্দর করে মিষ্টির আকারে শেপ দিয়ে নেবেন। ছোট বড় স্কোয়ার শেপ যে যেভাবে শেপ দিতে পছন্দ করেন সেইভাবেই কিন্তু শেপটা দিয়ে নিতে পারেন। তারপর এই মিষ্টিগুলোকে একটু গুঁড়ো দুধে গড়িয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে মাওয়াতে গড়িয়ে নেবেন, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও মজা লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা মিষ্টি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে আমি বাকি যতগুলো মিষ্টি আছে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি আমার ভিডিও প্রত্যেকদিন দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এরকমভাবে মিষ্টি বানিয়ে যদি আপনি আপনার টেবিলে রাখেন আর মেহমানকে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না যে এই মিষ্টিটি বাইরে থেকে আনিয়েছেন নাকি আপনি নিজে বানিয়েছেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। হয়ে যায় যেমন তাড়াতাড়ি, খেতেও কিন্তু অনেক বেশি মজা। আর আজকে আমি এই কাঁচাগোল্লাটা তৈরি করব শুধুমাত্র ফেটে যাওয়া দুধ দিয়ে। ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে যে এত মজার কাঁচাগোল্লা রেসিপি তৈরি হয় এটা এই ভিডিও না দেখলে কখনোই বুঝতে পারবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের আমার ফেটে যাওয়া দুধ থেকে এখানে ছানাটা তৈরি হয়েছে। এখানে 1 কেজি দুধের ছানা আছে। তো আমার দুধটা যেদিন ফেটে গিয়েছিল সেই দিন কিন্তু আমি এই মিষ্টিটা তৈরি করছি না, তৈরি করছি আর 1 সপ্তাহ পরে। আর এই ছানাটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। 1 সপ্তাহ পর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে নিয়েছি। তারপর এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে মসৃণ করে নিচ্ছি। ছানাটাকে এভাবে সুন্দর করে মসৃণ করা নেওয়া হয়ে গেলে হাত দিয়ে এভাবে করে ডলে ডলে একদম ভালো করে মসৃণ করতে হবে। তারপর এই মসৃণ করা ছানাটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। যেহেতু এটা ডিপ ফ্রিজে রাখা হয়েছিল সেজন্য কিন্তু খুব ভালোভাবে এটা মসৃণ হবে না। এই যে দেখতেই পাচ্ছেন এরকম একটু দানা দানা থাকবে। তারপর আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিব।
এক ভাগ আমি উপরে তুলে রেখে দিব একটা প্লেটে, আর অন্য ভাগটাতে আমি কিছু উপকরণ মিশাবো। এখানে আমি দিয়ে দিব হচ্ছে চিনি, আর আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়া অথবা জয়িত্রীর গুঁড়া দিতে পারেন। এতে করে এই মিষ্টির ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। আমার হাতের কাছে এলাচের গুঁড়া বা জয়িত্রীর গুঁড়া ছিল না, সেজন্য আমি স্কিপ করছি। তো এখানে আমি 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে, যে যেমন চিনি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। কাঁচাগোল্লাতে কিন্তু মিষ্টির পরিমাণটা কমই থাকে, সেজন্য এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এবার চিনিটাকে ছানার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আমি এক সাইডে রেখে দিব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আপনারা এই কাজটা ফ্রাই প্যানে করবেন, এতে করে খুব সহজে ফ্রাই প্যানের গা থেকে উঠে আসবে। আর আমি এখানে কড়াই বসিয়েছি। কড়াইতে বসানোর পরে এভাবে করে হালকা হাতে নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে যখন এক পর্যায়ে দেখা যাবে চিনি থেকে যে পানিটা উঠেছে, পানিটা একদম টেনে এসেছে আর ছানাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে, কড়াইয়ের গা থেকে সুন্দর করে উঠে আসছে, মানে যে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করছি সেটার গায়ে একদম লেগে আসছে, তখনই বুঝতে হবে যে এই ছানাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার স্প্যাচুলার গায়ে কিন্তু সুন্দর করে উঠে আসছে। এবার আমি এটাকে এই পর্যায়ে নামিয়ে নিব, নামিয়ে একটু ঠান্ডা করে নিব। আর এই রান্না করার ফুল প্রসেসটাতেই কিন্তু চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে, লোতে রেখে রান্নাটা করে নিতে হবে। কিছুক্ষণ পর যখন ছানাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু লেগে আসছে না, তো এক পাশে কাঁচা ছানাটা নিয়েছি আর অন্য পাশে রান্না করা ছানাটা নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে একটু পাউডার দুধ ব্যবহার করব। এই পর্যায়ে এখানে একটু পাউডার দুধ ব্যবহার করলে কাঁচাগোল্লাটার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আর এছাড়াও যদি আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্ক থাকে, সেইটা কিন্তু আপনি যখন ছানাটাকে রান্না করবেন তখন 2-3 চামচ দিয়ে দেবেন। এতে করে ছানাটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে, মানে ছানার মিষ্টিটা। তো এখন আমি 10 টাকা দামের একটা গরুর দুধের প্যাকেট ঢেলে দিলাম, আর এখানে কাঁচা ছানা আর রান্না করা ছানাটাকে গরুর দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ডোটা তৈরি করব। ব্যাস, এবার কাঁচাগোল্লা তৈরি করার জন্য যে ডোটা আমাদের প্রয়োজন, সেই ডোটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার যেটা করতে হবে, হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেবেন। ঘি লাগিয়ে একটু একটু করে ডো নিয়ে সুন্দর করে মিষ্টির আকারে শেপ দিয়ে নেবেন। ছোট বড় স্কোয়ার শেপ যে যেভাবে শেপ দিতে পছন্দ করেন সেইভাবেই কিন্তু শেপটা দিয়ে নিতে পারেন। তারপর এই মিষ্টিগুলোকে একটু গুঁড়ো দুধে গড়িয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে মাওয়াতে গড়িয়ে নেবেন, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও মজা লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা মিষ্টি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে আমি বাকি যতগুলো মিষ্টি আছে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি আমার ভিডিও প্রত্যেকদিন দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এরকমভাবে মিষ্টি বানিয়ে যদি আপনি আপনার টেবিলে রাখেন আর মেহমানকে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না যে এই মিষ্টিটি বাইরে থেকে আনিয়েছেন নাকি আপনি নিজে বানিয়েছেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।